আপনি একজন চমৎকার মানুষ। ছিলেন ক্রীড়াবিদ, হয়ে গেলেন রাজনীতি। ১ম এ আপনার ক্রীড়া জগতের কথা শুনতে চাই। সেই সাইকেলিস্ট হিসাবে যখন সারা দেশে আপনি একজন জনপ্রিয়, সেই স্মৃতি বলুন তো? ধন্যবাদ বিশিষ্ট সাংবাদিক আপনাকে এবং আপনার মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠান দেখবে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার স্কুল জীবন থেকে শুরু করে আমি ফুটবল খেলতাম এবং বিভিন্ন ধরনের খেলাধুলায় আমি খুবই আসক্ত ছিলাম। ফুটবল খেলতে গিয়ে আমি রাইট আউটের প্লেয়ার ছিলাম। রাইট আউট মানে একটা প্লেস। এই প্লেসের প্লেয়াররা শুধু বল বানাইয়া দেয়, গোল করার কোনো সুযোগ হয় না। যদিও আমি ফার্স্ট ডিভিশনের প্লেয়ার ছিলাম, আমার আব্বা জিজ্ঞেস করতো আমার বন্ধু বান্ধবদের, আমার ছেলে গোল করছে কয়টা, তো তারা বলতো একটাও না, উনি তো খুব বল বানাইয়া দেয়। তো উনি বলতো এইটা আবার কি ধরনের প্লেয়ার। যে কারণে আমার মাইন্ডে আসলো যে না, এমন একটা খেলা আমার করা দরকার যেটাতে আমার নামই থাকবে এবং আমার আত্মীয় স্বজন, আমার আব্বা খুশি হবে এবং একই নামে পরিচিত হবে। তো সেজন্যই আমি এমন একটা খেলা বেছে নিলাম যেটা হলো সাইক্লিং। রংপুরের নুরুল ইসলাম এবং পরবর্তী পর্যায়ে সিলেটের নাম করা রিনাউন্ড সাইক্লিস্ট জনাব টুনু মিয়া সাহেবের কাছ থেকে, যখন আমি হাই স্কুল স্টুডেন্ট, তাদের কাছ থেকে আমি কিছু চর্চা করলাম এবং এরপরে আমি 55টি আইটেম আপনার আমার নিজের দখলে নিয়ে এসে প্রদর্শনীতে নিয়ে আসেন। প্রদর্শনী স্টার্ট করলাম। এইটার ছাত্র অবস্থা থেকেই আমি প্রদর্শনী শুরু করি বিভিন্ন জায়গায়। এরপরে একে একে আমি বিভিন্ন স্কাউট জাম্বুরি, তারপরে সব শেষে ঢাকার মৌচাকে অনুষ্ঠিত এই এশিয়া প্যাসিফিক স্কাউট জাম্বুরিতে আমি এই খেলা প্রদর্শন করলাম, যেটা সারা সিলেট সহ চট্টগ্রাম ডিভিশন থেকে আমার খেলা মনোনীত হয়েছিল ওই অনুষ্ঠানে প্রদর্শনের জন্য। এবং আমার সৌভাগ্য যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এই অনুষ্ঠানের চিফ গেস্ট এবং আমার খেলা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং মুগ্ধ হওয়ার পরে তিনি চেয়ার থেকে উঠে এসে আমার সাথে করমর্দন করেছিলেন। এর থেকেই আমি জিয়াউর রহমানের সাহেবের প্রতি আসক্ত হয়ে যাই এবং কলেজ জীবনে তার গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলে আমি যোগদান করি। এরপর থেকেই আমার রাজনৈতিক উত্থান। আপনার বাবা বললেন যে, "আমার ছেলে গল্ফ কয়টা দিছে।" এটা সুন্দর কথা। বাবার প্রশ্ন সুন্দর। কিন্তু সাইকেলিস্ট হয়ে আপনি প্রমাণ করলেন নিজেই সব করছেন। এবং জাতে, জাতে যে প্রদর্শনীটা দিতেন কি মজা লাগতো। আমার মনে আছে ইভেন কি শাহিদ গিয়ে আপনার এই খেলা দেখার জন্য অনেকে জমতো। রাজনীতিতে যখন এলেন, তখন আপনি কোন জায়গায়? নিজে গোল করছেন নাকি পিছন থেকে? না, রাজনীতিতে মোটামুটি ওই যে আগের অভিজ্ঞতার আলোকে আচ্ছা, মোটামুটি গোল করার সুযোগ হয়েছে। আচ্ছা। রাজনীতিতে আমি বললামই তো, এই ওই অনুষ্ঠানে প্রধান অতিথি জিয়াউর রহমান সাহেবের বদান্যতা, তার সহজলভ্যতা এবং মানে মানুষের প্রতি ভালোবাসা, এটা দেখেই আমি মানে এই দলের প্রতি আসক্ত হই এবং আমার কলেজ জীবনে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। হ্যাঁ, হ্যাঁ। আপনি তো সিলেট জেলা বিএনপির সভাপতি, সেন্ট্রাল কমিটিতে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কখন আপনি ছাত্রদলে যোগ দিলেন? স্তরে, স্তরে আর কোন, কোন পদে ছিলেন? এই তো আমি যখন 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সংগঠনের সাথে আমি যাত্রা শুরু করি। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন কলেজের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আইন মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট, তারপরে আমি সিলেট জেলা ছাত্র দলের কনভেনার। অবশেষে 1988 সালে জাতীয়তাবাদী ছাত্র দলের একটা বিশাল কাউন্সিলে আমি সভাপতি হিসেবে নির্বাচিত হই। তারপরে আবার 90 সালে আবার হই। এরপরে ছাত্র দলের রাজনীতি থেকে, সিলেটের রাজনীতি থেকে বিদায় নেই। পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় ছাত্র দলের মানে দুইবার সহসভাপতি হিসেবে সহসভাপতি দায়িত্ব ছিলেন। পালন করি এবং এর পরবর্তী পর্যায়ে ছাত্র দলে থাকা অবস্থায় 1992 সালে আমার সুযোগ হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে লন্ডনে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমি উনার অ্যাডভান্স টিমের সফর সঙ্গী হওয়ার সুযোগ হয়েছিল এবং সেখানে আমরা অ্যাডভান্স টিম 1992 সালে আমানুল্লাহ আমান ভাই, তারপরে ইলিয়াস আলী এবং আমি তিনজন আমরা আগে এসেছিলাম এবং আমাদের আসার এক সপ্তাহ পরে আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালেদা জিয়া এসেছিলেন এবং এই লন্ডনের বিভিন্ন প্রোগ্রাম হয়েছিল এবং এটা ঐতিহাসিক প্রোগ্রাম আমরা করেছিলাম, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই কোনো প্রধানমন্ত্রী। যে লন্ডনের বক্সন স্ট্রিট এলান গার্ডেন, ব্রিক লেনের ওইখানে তৎকালীন বিএনপির নেতা সিরাজুল হক সিরাজ, ওরা ওদের ঐকান্তিক আগ্রহ নিরলস প্রচেষ্টায়
একটা পাবলিক মিটিং হয়েছিল। সেই পাবলিক বিশাল মিটিং এ gathering। বিশাল গ্যাদারিং, সেখানে প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছিলেন। সুতরাং সেই সুযোগ আমার হয়েছিল। এরপরে আপনি জাতীয় রাজনীতিতে চলে আসলেন, অর্থাৎ মূল দলে বিএনপিতে। কখন আসলেন? ছাত্রদলের রাজনীতির পরিসমাপ্তির পর আমি সিলেট জেলা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হলাম। তখন কিন্তু মহানগর ছিল না, শহর বিএনপি ছিল। যে কারণে আমি জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে থাকার পরে অবশেষে জনাব এম এ হকের সভাপতিত্বে এই কমিটিতে আমি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করি। এবং এর পরবর্তী পর্যায়ে যখন মহানগর বিএনপি হয়, মহানগর বিএনপির বিভিন্ন জন দায়িত্ব পালন করেছেন, কিন্তু দলকে গুছাতে পারেন নাই। এই কারণে 2016 সালে আমাদের তারুণ্যের অহংকার বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরবর্তী পর্যায়ে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন, এবং উনি আমাকে সিলেট মহানগর বিএনপিকে একটা শক্তিশালী সংগঠন হিসেবে রূপান্তরের জন্য সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেন। এবং আমি সদস্য সচিব হওয়ার পর প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করি, এবং 2017 সালে সিলেট জেলা এবং মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জেলা এবং মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক করে তিনজন তিনজন, 2 জেলা এবং মহানগরের 6 জন নির্বাচিত হয়। সেখানে আমি সর্বোচ্চ ভোট পেয়ে সিলেট মহানগরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। এসব দায়িত্ব পালন করতে গিয়ে এই ফেসিস্ট তাবেদার সরকারের অসংখ্য মামলা আমার উপর হয়, এবং এই সব কারণে আমি একাধিকবার কারাভোগ করি মাসের পর মাস। আমরা দেখেছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে, 90-এর আন্দোলনে রাজপথে লড়াকু সৈনিক হিসেবে আপনাকে, এবং তখন দায়িত্ব নেওয়াকে সাহস করছিল না, এমন সময় আপনি রাজনীতি করেছেন। এবং রাজনীতিতে আপনি একটা জিনিস করেছেন যে ভদ্রতার রাজনীতি বিকাশ ঘটেছিল। জাসদের সময় যখন আতঙ্ক হয়েছিল, রাজনীতি নোংরামি শুরু হয়েছিল, এবং জাসদ আর ছাত্রলীগের যে মারামারি হতো, এরপরে জাতীয়তাবাদী ধারায় আপনি এই যে ভদ্রতা, ভালো মানুষের রাজনীতির একটা চর্চা বা বিকাশ ঘটেছিল, এই সময়ের আরো কিছু কথা আমি শুনতে চাই। হ্যাঁ, আমি মূলত এটাই চাইতাম সবসময়, যে ছাত্রদল ছাত্রদের সংগঠন, এখানে কোনো অছাত্রের ঠাঁই হওয়া উচিত না। যে কারণে আমি কোনো এই পেশাজীবী মাস্তানদের প্রাধান্য না দিয়ে যাদের রাজনীতি করার যোগ্যতা আছে, যাদের মেধা আছে, তাদেরকেই আমি নেতৃত্বে এনেছি। আমি যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলাম, তখন আমার সাথে সেক্রেটারি হয়েছিল এই সিলেট উসমানী মেডিকেল কলেজের বর্তমানে এখন রিনাউন্ড ডক্টর জয়নাল আবদিন প্রিন্স। সে আমার সাথে সেক্রেটারি হিসেবে এসেছিল। এবং পরবর্তী পর্যায়ে আমি যখন প্রেসিডেন্ট হয়েছিলাম, বিভিন্ন মেডিকেল কলেজ, টেকনিক্যাল কলেজ, বিভিন্ন কলেজের মেধাবী ছাত্রদের দিয়ে আমি কমিটির পূর্ণাঙ্গ কমিটিতে রূপদান করতাম। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে এইসব ক্ষেত্রে ভিন্নতার সৃষ্টি হয়েছে। এই সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করার জন্য এখানে মেধার পরিবর্তে মানে অমেধা, অছাত্রদের, মাসুল 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 ম্যানদেরকে খাদেমের, প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি কিন্তু সেটা দেই নাই। এটা এবং আপনার এবং শিরোনামে এখন ভদ্র আছে। ভদ্র ছেলেদের দিয়েও আমরা সাংগঠনিক কার্যকলাপ অত্যন্ত জোরালোভাবে পরিচালনা করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে যখন জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃত্ব দিয়েছিল, তখন সিলেট বিভাগের দায়িত্ব ছিল আমার উপরে। যেহেতু আমি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, ইনশাআল্লাহ সেই সময় আপনারা দেখেছেন দাপটের সাথে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফলভাবে রাজপথে মোকাবেলা করার মতো শক্তি, সামর্থ্য এবং সাফল্যমণ্ডিত মানে আপনার জনসমর্থন পেয়েছিলেন, পেয়েছি। বিকজ হুম, এই যে চুরি চামারি ছিনতাই চাঁদাবাজি এইসব তখন ছিল না। ছিল না। আমরা যখন তখন তো আমরা ফিল্ডে আপনাকে কাছে থেকে দেখেছি, ধরুন সাংবাদিক হিসাবে তখন আমার মনে আছে, এবং বন্ধু মানুষ হিসাবে আপনাকে ভালো করে দেখার সুযোগ পেয়েছি। এরপরে আপনি কিছু সেবামূলক কর্মকাণ্ডে জড়িয়ে গেলেন। এই সেবামূলক কর্মকাণ্ডে আপনি যে সম্পৃক্ত হলেন, এটা কি আগে থেকে ছিল, নাকি ওই সময়টাতে সরকারি সুবিধায় এটা করছেন? না, আমি তো অলওয়েজ আমি রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কার্যকলাপে জড়িত থাকতাম। এটা আমাদের ফ্যামিলিগত ঐতিহ্য। আপনি জানেন যে আমার বাবা সিলেটের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এইসব জায়গায় সেবামূলক কন্ট্রিবিউটর, গুড কন্ট্রিবিউট কন্ট্রিবিউটর। করতেন। গরিব যাদের বিয়ে ব্যবস্থা হচ্ছে না তাদেরকে দিতেন। ছোটবেলা থেকে আমার বাবার এইসব জিনিস দেখেছি। আমার বাবা শাহিদ গায়ে আপনারা দেখেছেন যে তৎকালীন সময়ে
40 লক্ষ টাকা ব্যয় করে 3টি গেট লাগিয়েছেন। দৃষ্টিনন্দন নন্দন গেট দিয়েছেন, যেটা আজকেও মানুষ এখনো শাহী ঈদগাহ নামাজ হলে এই বিভিন্ন বিশ্বের বিভিন্ন টেলিভিশনে আমার বাবার গেটটাই আগে প্রদর্শন করা হয়। তো এইসব দেখে আমি আমার সমাজসেবার প্রতি একটু আমার মানে মেন্টালিটি সবসময় ছিল যে মানুষের কিছু করার। তো রেড সেই ক্রিসেন্ট সোসাইটিতে আপনি কিভাবে যুক্ত হন? রেড ক্রিসেন্ট সোসাইটিতে আমাকে আমাদের দলের সরকার যখন ছিল, তখন তারা হয়তো চিন্তা ভাবনা করছে যে আমার মাধ্যমেই হয়তো জনগণের উপকার বেশি হবে। এজন্য আমাকে মনোনীত করা হলো ঢাকা থেকে রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসাবে। এবং পরবর্তী পর্যায়ে আমাকে রেড ক্রিসেন্টের হাজার হাজার লাইফ মেম্বাররা পরপর 3 বার নির্বাচিত করেছিল। তো সুতরাং 2001 থেকে 6 পর্যন্ত আমি রেড ক্রিসেন্টের দায়িত্ব পালন করেছি, এবং এটা ভগ্ন প্রায় টিন শেডের রেড ক্রিসেন্ট গড়কে আপনারা দেখেছেন তৎকালীন মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেবের মাধ্যমে রেড ক্রিসেন্টের ইউনিট কার্যালয় 3 তলা একটা ভবন নির্মাণ করেছি আমি নিজে। ফার্স্ট ক্লাস প্রেসক্রিপশন সোসাইটিতে উন্নীত করি, একটা এই বাজেরও জিপের ব্যবস্থা করি, এবং মাতৃমঙ্গল যেটা আমাদের আপনারা সবাই জানেন, সেখানে আমরা রেড ক্রিসেন্ট মহিলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করি। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পরে আমাদেরকে তাড়িয়ে দেয়, এবং আমাদের যেসব উন্নয়নমূলক কার্যকলাপ গ্রহণ করেছিলাম সবগুলো তারা বন্ধ করে দেয়, এবং তারা লুটপাট করেছে আমাদের যে রেখে আসা, আমাদের লক্ষ কোটি টাকা রেখে এসেছিলাম সবগুলোই তারা লুটপাট করেছে। এবং সেই তথাকথিত সেক্রেটারি কিছুদিন আগে সিলেট বিমানবন্দরে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয়েছে। আপনি নজরুল একাডেমির সভাপতি ছিলেন। হুম। সেটা কবে থেকে এবং এই সাহিত্য সংস্কৃতির সাথে আপনার কি এর আগে কোনো সম্পৃক্ততা ছিল? সাহিত্য এবং এই যে সংস্কৃতি, এটার সাথে আমার সম্পৃক্ততা ছিল। আমি কলেজে যখন থাকতাম তখন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, সাহিত্য রচনা করতাম, ম্যাগাজিন বের করতাম। আপনাদের নলেজে আছে আমি সাহিত্য পত্রিকা প্রচেষ্টা এটা প্রকাশ করতাম মাসে মাসে। রক্তিম সূর্য নামের একটা পত্রিকা প্রকাশ করতাম। তারপরে জোনাকি বার্তা শাহী ঈদগাহ থেকে শুরু ইয়েস। করেছিলাম। এটাতে আপনারও মনে হয় লেখা-টেখা ছিল। আছে, আছে। হ্যাঁ, তারপরে এইভাবে আমি এই সিলেটের প্র আ বহুল প্রচারিত ১ম যে সাপ্তাহিক যুগবেরী, এই পত্রিকার সাথে কিছুদিন সাংবাদিকতা করেছিলাম। এভাবে আমার সাহিত্য এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ততা ছিল। সেই কারণেই নজরুল একাডেমির যারা তৎকালীন অধ্যাপক শফিক সাহেব ছিলেন এটার দায়িত্বে সভাপতি, তিনি সভাপতি থাকাকালীন সময়ে দেখা গেল একটা ভূমিকা চক্র এই নজরুল একাডেমিকে আত্মসাৎ করার একটা গভীর ষড়যন্ত্র করছে। তো উনি দেখলেন যে এই মুহূর্তে এই নজরুল একাডেমিকে রক্ষা করতে হলে আমার দরকার, আচ্ছা। এবং সে কারণে তারা একটা জরুরি মিটিং ডেকে আমাকে আমন্ত্রণ জানিয়ে তাৎক্ষণিকভাবে তারা তিনি পদত্যাগ করে আমাকে সভাপতির দায়িত্ব দিলেন। এবং আমি এই নজরুল একাডেমির দায়িত্ব গ্রহণ করার পরে আপনারা দেখবেন যে একটা ভগ্ন প্রায় টিন শেড ঘর ছিল। সেখানেও আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে অনেক উন্নয়ন সাধন করেছি, এবং আজ পর্যন্ত সেই ভূমিকা চক্র এই একাডেমিকে তারা নিতে পারে নাই, এবং এখন পর্যন্ত নজরুল একাডেমির কার্যক্রম সিলেটের যে মানে সবচেয়ে একটা আলোচিত জায়গা জিন্দাবাজার, জিন্দাবাজারের মতো জায়গায় এই অফিস এখন পর্যন্ত বিদ্যমান আছে এবং কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনি সিলেটের কেন্দ্রীয় কারাগারের পরিদর্শক ছিলেন। এটা কবে থেকে ছিলেন এবং সেখানে আপনার কি কাজটা করলেন? আপনি কি সেবাটুকুন দিয়েছেন? আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেট জেলার কেন্দ্রীয় কারাগার পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয় 2001 সালে, এবং এরপরে আমি প্রায় 2005 পর্যন্ত এই দায়িত্ব পালন করি। আমি যখন কারাগার ভিজিটে যাই, যাওয়ার পর দেখলাম যে জেলা কারাগারের ভিতরে পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই, গোসলের পানির স্বল্পতা, তারপরে আপনার এই যেসব ওয়ার্ড গুলো আছে, ইভেন মেডিকেল ওয়ার্ড, সেখানেও মানে 5টার পরে যখন কয়েদি দিয়ে তালাবদ্ধ করা হয়, রাত্রে পর্যন্ত সারা রাত্রে তারা বন্দী থাকে। সেই সময়ে তাদের এই পর্যাপ্ত পানির কোনো ব্যবস্থা থাকতো না। এই বোতল ভর্তি পানির বোতলে ছোট হ্যাঁ, বোতলের ছোট পানি। ছোট বোতলের পানির উপর ডিপেন্ড করতে হতো। অনেকে অজুর পানির ব্যবস্থা হতো না। তখন তারা আমাকে এইসব ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছিল। আমি বের হয়ে এসেই তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনের সাথে আলাপ করে এই সিলেট জেলা কারাগারে অনেকটা পানির লাইনের ব্যবস্থা করেছিলাম, যাতে গোসলের পর্যাপ্ত ব্যবস্থা হয়, এবং এই প্রত্যেকটা ওয়ার্ডে আমি এই যে ব্লু একটা পানির ট্যাঙ্ক আছে, প্রত্যেকটা ওয়ার্ডে 2টা পানির ট্যাঙ্কের ব্যবস্থা করেছিলাম, যাতে করে তারা ভিতরে অজুর ব্যবস্থা থাকতে পারে এবং পর্যাপ্ত পানি খেতে পারে। তারপরে
আরেকবার যখন ভিজিটে গেলাম তখন আসামিরা বলল যে আমাদের ৫টার পর থেকে বন্দী হয়ে যায়, রাত্রে পর্যন্ত আমাদের কোনো কাজ নেই, আমরা বড় শান্তি থাকি, তো একটা যদি টেলিভিশনের ব্যবস্থা করে দিতে রাইট, পারতেন। তখন আমি আমার বিশিষ্ট ব্যবসায়ী বন্ধু আছে ওদের সাথে আলাপ করলাম এবং তাদের মাধ্যমে আমি একটা অনুষ্ঠান করি। জেলা প্রশাসক প্রধান অতিথি ছিলেন। আমি সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রায় একদিনে ৩৫টি টেলিভিশন ব্যবস্থা করে দেই এবং কারাগারের এই কয়েদিরা সেই সুযোগ আজকে পর্যন্ত, আমি গত কয়েকদিন আগে যখন সিলেট এই নতুন কারাগারে গেলাম দেখলাম আমার দেয়া সেই টেলিভিশন গুলো আমার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আছে, আমিও দেখার সুযোগ হয়েছে। তো তো এইগুলো এইসব কাজ, হ্যাঁ, এবং কারাগারের মানুষগুলো এতে খুব খুশি হ্যাঁ, হয়েছিল। আচ্ছা বন্ধু ভাই, আমি বিলেতের কথায় চলে আসি। আপনি অনেক আগে বিয়ে করেছেন এবং একজন লন্ডনী কন্যা, কিন্তু ব্যতিক্রম হলো যে আপনি বিলেতে আসেননি, বরং আপনার বউ দেশে গিয়েছেন। এটা কেমনে কি? এটা হলো যেহেতু আমি রাজনীতি সমাজসেবামূলক কার্যকলাপের সাথে জড়িত ছিলাম, তো যে কারণে আমার এই যুক্তরাজ্য প্রবাসী একজন মেয়ের সাথে পরিচয় হয়ে যায় যখন আমি 92-তে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে লন্ডনে এসেছিলাম। এটা জানাজানি হয়ে যায়। ওনার ভাই বিএনপি রাজনীতি করত, এটা সুসম্পর্ক হয়। তারাও দেশে গেলে আমার সাথে যোগাযোগ করতে, এরপরে অবশেষে বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের সময় আমি কন্ডিশন দিয়েছিলাম যে বিয়ের পর মেয়েদের সাথে জামাইরা লন্ডন চলে যায়, আমি কিন্তু এটা করতে পারবো না, বিকজ অফ রাজনীতি করি, সমাজসেবা করি। তো সেই জন্য আপনারা যদি বিয়ের পর আমার বউকে আমার সাথে বাংলাদেশে থাকার সুযোগ দেন তাহলে আমি সবচেয়ে খুশি হব। তো আমার শ্বশুর বাড়ির লোকজন এটাতে তারা খুশি হয়ে রাজি হয়ে যান এবং বিয়ের পরেই আমার ওয়াইফ আমার সাথেই বাংলাদেশে থাকেন, আমি আর আসতে হয় না। এবং আমার ওয়াইফ ওয়েল এডুকেটেড একজন মহিলা ছিলেন, যে কারণে তিনি সিলেটে একটা ইংলিশ ইংলিশ মিডিয়াম মিডিয়াম স্কুল। স্কুল ওইটার ডিপার্টমেন্টাল হেড হিসাবে দীর্ঘদিন তিনি দায়িত্ব পালন করেছেন। কিন্তু পরবর্তী পর্যায়ে রাজনৈতিক যে বিশৃঙ্খল অবস্থা, জেল জুলুম হামলা, এমনকি আমাদেরকে গুম করার মতো যে প্রবণতা এই ফ্যাসিস্ট সরকার দেখিয়েছিল, তখন আমি নিজেই টিকতে পারছি না, আমার বউ বাচ্চারা কি অবস্থায়, আমি যখন কারাগারে যাই তার আগে বারবার কারাগারে যেতে হয়, এই অবস্থায় আমার বাচ্চাদের মেন্টালিটি নষ্ট হয়ে যায়। তো যে কারণে তারা বাংলাদেশ থেকে লন্ডনে এসে মুভ করে মানে এখানে পড়াশোনা এখানে করছে। এখানে থাকে, পড়াশোনা করার এখানে থাকছে। এবং আমি পরবর্তী পর্যায়ে এমন অবস্থা হলো যে 2022-এও আমি কারাগারে ছিলাম, 18-তে কারাগারে ছিলাম, 2014-তে ছিলাম। তো যে কারণে আমি এই বারবার কারাগারে যাওয়ার কারণে আমি ফিজিক্যালি অনেকটা অসুস্থ হয়ে যাই এবং মানসিকভাবে বিভিন্নভাবে যে সামগ্রিকভাবে এই সরকারের চাপ, আমার বাসা বাড়িতে হামলায়, আপনারা জানেন যে আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আমার বাবা পর্যন্ত ইনজুর হয়েছিলেন, আমার ছোট ভাই ইনজুর হয়েছিল। এই অবস্থায় আমি হার্ট অ্যাটাকও করি পরপর 2 বার। তো যে কারণে আমি কিছুদিন যুক্তরাজ্যে অবস্থান করি। এখন দেশের পরিস্থিতির উত্তরণ হয়েছে, ইনশাআল্লাহ আমি দেশে যাব এবং এই কিছুদিনের মাঝে আমি উমরাতে যাব এবং উমরার পরবর্তী পর্যায়ে আমি একটা 2-1টা দেশে আমার রাজনৈতিক কর্মসূচি আছে, এইসব কর্মসূচি শেষ করে খুব শিগগিরই বাংলাদেশে যাব। আপনারা রাজনীতি করছেন, কষ্ট করছেন। সামগ্রিক যে পরিবর্তন, যে বৈষম্য বিরোধী আন্দোলন সফল হলো, এই ক্ষেত্রে আপনার দলের তো নিঃসন্দেহে ভূমিকা আছে। কিন্তু বলা হচ্ছে যে এটা ছাত্র জনতার আন্দোলন, ছাত্র জনতার সাফল্য। এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা ডেফিনিটলি, এটা 2008-এর পর থেকে জগদ্দল পাথরের মতো বসে থাকা এই সরকার অনেক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের, আপনারা জানেন, হাজার বলা তো ভুল হবে, লক্ষ লক্ষ নেতাকর্মী এই সরকারের নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী নিহত হয়েছে। হেফাজতের আন্দোলন বলেন, বিএনপির আন্দোলন বলেন, জামাতের বলেন, অনেককে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, অন্যায়ভাবে গুম করেছে, আয়নাঘর সৃষ্টি করেছে। এসব করতে করতে দলের নেতাকর্মীরা মানে রাজনৈতিক কোনো কার্যক্রম করতে গেলেই তারা বিভিন্ন ধরনের অবস্থার সৃষ্টি করতো। আপনারা দেখতেন ইন্টারনেট বন্ধ করে দিত, গাড়ি ঘোড়া বন্ধ করে দিত, বিভাগীয় সমাবেশ করতে গেলে ইন্টারনেট বন্ধ করে দিত। তারপরেও কিন্তু দলের রাজনীতি থেমে যায় নাই, রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে নব্য ফেরাউনের মতো যেভাবে জগদ্দল পাথরের মতো বসেছিল, সেখানে মহান রাব্বুল আলামিন আল্লাহর একটা সাহায্যের দরকার ছিল। আপনারা দেখেছেন যে কাবা শরীফ রক্ষায় যখন
মুসলমানরা পরাজয়ের গ্লানি বরণ করার মতো অবস্থার সৃষ্টি হয়েছিল, তখন রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবাবিল পাখি দিয়ে সেই কাফিরদের ধ্বংস করে কাবা শরীফকে রক্ষা করা হয়েছিল। বাংলাদেশের পরিস্থিতিও ঠিক সেইভাবেই হয়েছে, যে এই ফ্যাসিস্ট তাবেদার সরকারের যে বিরামহীন জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ড এবং জোরপূর্বক ক্ষমতা থাকার যে নেশা, রক্ত নেশা, এই রক্ত নেশাকে ধ্বংস করার জন্য আবাবিল পাখির মতো এই বৈষম্য বিরোধী ছাত্রদের ছাত্রদের মাধ্যমে আল্লাহ হয়তো এই সুযোগ করে দিয়েছেন, যে কারণে আজকে সব সামগ্রিকভাবে বিশ্বের সব জায়গা থেকে প্রবাসীরাও সহযোগিতা করেছে, রাজনৈতিক দলের সহযোগিতা ছিল, সর্বোপরি আমাদের মহান রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একটা বিশেষ মানে যে মানে একটা মেহেরবানি, ছাত্রদের প্রতি মেহেরবানির কারণে এই ছাত্রদের বুকে বল সৃষ্টি হয়েছিল, তাদের সাহস জীবন সৃষ্টি হয়েছিল, বাজি রেখেছেন। জীবন বাজি রেখেছিল, এবং এই কারণে ফেসিস্ট তাবেদার সরকার আজকে বিদায় নিয়েছে। বাংলাদেশের বাইকাকাশে একটি সুন্দর গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে। বিশ্বের প্রতিটি প্রবাসীরা আজকে উৎফুল্ল, আনন্দিত। বাংলাদেশের মানুষ আজকে নতুন করে বিজয়ের বড়মাল্য মাথায় নিয়ে আজকে নতুন করে বিজয়ের গ্লানি, পরাজয়ের গ্লানিকে ভুলে গিয়ে বিজয়ের স্বাদ গ্রহণ করছে। আজকে মানুষ মনে করছে যে 5ই আগস্ট 2024 বাংলাদেশের একটি নতুন বিজয়, এবং সেই বিজয়ের এই লক্ষ্যে আমি মনে করি আজকে এই বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে আন্দোলনের ফসল এই যে তত্ত্বাবধায়ক সরকার, আজকে তারা অত্যন্ত সময়োপযোগী, যুগোপযোগী কার্যক্রম পরিচালনা করছে। শিল্পী ভাই, আপনি সুন্দর বলেছেন, ছাত্র নেতাদের এটা আল্লাহর তরফ থেকে বিশেষ মেহেরবানি ছাড়া এটা সম্ভব ছিল না। কারণ আমরা দেখেছি যখন পুলিশ তার সিনিয়র অফিসারকে দেখাচ্ছে যে এই দেখেন একটাকে গুলি করলে যেটা মরে সেটাই শুধু মরে, ডান ভাইয়ের এরা পিছায় না, এদের আর সামাল দিতে পারবো না। তো এটা সহজ কথা নয়, এটা দুনিয়ার ইতিহাসে এটা একটা বড় বিষয় হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ দেখছে যে বাঙালি ছাত্র জনতা মৃত্যুকে মুঠেও কেয়ার করেনি, থুড়াই পরোয়া করেছে। তারপর সুন্দর বলেছেন, এখন ডক্টর ইউনূস নোবেল লরেট যে অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন, এই নেতৃত্বকে আপনি কিভাবে দেখছেন? Definitely, I congratulate him because of ডক্টর ইউনূস সাহেব এমন একটা ব্যক্তিত্ব, বিশ্ব বরেণ্য, এবং বিশ্বের এমন কোনো জায়গা নেই যাকে ডক্টর ইউনূস সাহেবকে চেনে না, যিনি এই যে বারাক ওবামা থেকে শুরু করে আমেরিকার এমনকি আমাদের প্রেসিডেন্ট প্রাইম বিল মিনিস্টার। ক্লিন্টন থেকে শুরু করে সকলেরই কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং সম্মানিত ব্যক্তিত্ব। তিনি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে উনি লেকচারার হিসাবে মানে উনি উনি উনার মেধার পরিচয় দিয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে আজকে গোপালগঞ্জের গোপালীও নয়, আজকে গোপালগঞ্জের গোপালীর বিদায়ের লগ্নে বাংলাদেশের এই যে বাগ্যাকাশে ডক্টর ইউনূসের মতো একজন নোবেল বিজয়ী একজন ব্যক্তিত্ব মানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন, এবং তিনি দায়িত্ব পেয়েই তার নেতৃত্বে অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। আমরা মনে করি এই ফেসিস্ট তাবেদার সরকারের রেখে যাওয়া যে মারাত্মক ধ্বংসপ্রায় বাংলাদেশ, এই বাংলাদেশকে তিনি সময়োপযোগী এবং বাস্তবোচিত কার্যকলাপের মাধ্যমে গড়ে তুলবেন, এবং তার যে এই প্রেতাত্মারা আছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য এবং সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। সময় নেবেন, কারণ এত তাড়াহুড়া করা দরকার নেই। দীর্ঘ 15 ইয়ার্স আমরা ওয়েট করেছি, সুতরাং আর কিছুদিন অপেক্ষা করার আমাদের করার তেমন ক্ষতির কোনো কারণ নেই, কারণ তার নেতৃত্বে একটা সুন্দর দেশ পরিচালিত হবে। আজকে বিদেশি রেমিটেন্স বাংলাদেশে বেড়ে গিয়েছে। আমরা খবর পেয়েছি যে প্রবাসীরা আজকে বাংলাদেশে গেলে বিভিন্ন বিমানবন্দরে অত্যন্ত ওয়েল অপরচুনিটি নিয়ে তারা নামছে, এবং সুযোগ সুবিধা, শৃঙ্খলা, ডিসিপ্লিন ফিরে এসেছে। এই যে বিমানের সিন্ডিকেট, আমরা কয়েকদিন আগে আমরা একটা প্রেস কনফারেন্স করেছি, আপনিও ছিলেন, যে বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে অর্জিত এই সরকার যাতে আমাদের সিলেটি প্রবাসীদের বৈষম্যের শিকার হচ্ছে, যে লন্ডন সিলেট টু ঢাকা এই এয়ারলাইন্সে সিলেটি প্যাসেঞ্জারদের ভাড়া 1700-1800 পাউন্ড হয়, অথচ লন্ডন সিলেট ঢাকার প্যাসেঞ্জারদের ভাড়া হয় 700 পাউন্ড। সেক্ষেত্রে আমরা এটাও মনে করি এই সরকারের মাধ্যমে
যে আমাদের এই সিলেটি প্রবাসীদের ভাড়া যাতে হ্রাস করা হয় এবং সিলেটে একটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর যাতে হয়, যাতে করে অন্য এয়ারলাইন্সের মানুষ অন্য এয়ারলাইন্সও সিলেটে নামতে পারে। তো এইটাও আমরা এই সরকারের কাছে দাবি জানাই। এবং এই সরকার এই পর্যন্ত আসার পরে আমরা দেখেছি যে বিদেশ থেকে যে এই ফ্যাসিস্ট সরকারের যে পাচার করা অর্থ, এটাও ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে। তো আমরা মনে করি এই সরকারকে আমরা পর্যাপ্ত সময় দেওয়া দরকার এবং আমাদের দল, এই যে বৃহত্তম বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি, এটা মনে করে যে এই সরকারের সকল কার্যক্রমে আমরা সহযোগিতার হাত প্রসারিত করি। কারণ এই দেশটা শুধু কোনো দলের নয়, এই দেশ আমাদের সকলের। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য এই বর্তমান কেয়ারটেকার সরকার যাতে একটা নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে সুন্দরভাবে সেই যে দীর্ঘদিনের জঞ্জালকে দূর করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে, সে ব্যাপারে পর্যাপ্ত সময় দেওয়া দরকার বলে আমি মনে করি। এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনি তো বিলেতে এসেছেন, আগে থেকে আপনার দলের শীর্ষ ব্যক্তিদের সাথে সম্পর্ক আছে, এখানে তারেক রহমান সাহেব থাকেন, তার সাথে কি আপনার কথাবার্তা হয়? আপনি আপনি কি দেখা সাক্ষাৎ করেন? হ্যাঁ, ডেফিনেটলি। যেহেতু উনি আমাদের লিডার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির, ওনার সাথে আমার বেশ কয়েকবার 1-to-1 বৈঠকের সুযোগ হয়েছে। ইভেন আমার স্ত্রী সহ ওনার সাথে বৈঠক করেছি। বিভিন্নভাবে রাজনৈতিক নির্দেশনা দিয়ে থাকেন এবং তার নির্দেশনাই আমি 2016 সালে মহানগর বিএনপির সদস্য সচিব হয়েছিলাম এবং তার নির্দেশনায় আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এখনও আমি আবার দীর্ঘদিন পর দেশে যাচ্ছি। উনি আমাকে যে নির্দেশনা দিবেন, দলের জন্য হোক, রাষ্ট্রের জন্য হোক বা যে কোনো কাজে, উনার নির্দেশনা অনুযায়ী আমার পরবর্তী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব। একটা প্রশ্ন যদি করি, যে আপনি যেহেতু এখানে কাছে থেকে দেখেছেন, আগে থেকে জানতেন, আপনার কি মনে হয় তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে এই ইউরোপের দেশ যুক্তরাজ্যে এখানে আছেন, এই যে দেশের যে কালচার, এখানকার যে গণতান্ত্রিক যে প্র্যাকটিস নিজের দলের ভিতরে এবং রাষ্ট্রে, এবং এখানে যে গরিব মানুষ, মেহনতি মানুষের উন্নয়ন, শ্রমিক মানুষের অধিকার, অর্থাৎ এইসব উন্নত দেশের যে রাষ্ট্রচিন্তা, এই চিন্তা থেকে তিনি কি কিছু লার্ন করেছেন? ডেফিনেটলি, কারণ উনি অত্যন্ত মেধাশীল একজন রাজনৈতিক নেতা এবং তার মেধা আপনারা ইতিমধ্যেই দেখেছেন। যদি উনি বাংলাদেশে অত্যন্ত স্বল্প বয়সে রাজনীতি করেছেন, তখন তার মেধার মানে বিকাশ প্রকাশ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর এটা যেহেতু উন্নত দেশে উনি অবস্থান করেছেন, সেখান থেকে অনেক অনেক কিছু উনি লার্ন করেছেন এবং সেই অভিজ্ঞতার আলোকেই বাংলাদেশকে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশীল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবেন। এবং এখানে বসেই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে, মামলার কারণে, তাকে সাজা দেওয়ার কারণে তিনি এখানে বসেছিলেন ঠিকই, কিন্তু প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত বাংলাদেশকে নিয়ে চিন্তা করেছেন, বাংলাদেশের মানুষকে এখান থেকে সুন্দর, সঠিক নেতৃত্ব দিয়েছেন। সুতরাং বাংলাদেশের আজকের কোটি কোটি মানুষের হৃদয়ের আশার আলো জনাব তারেক রহমান, তার অপেক্ষায় বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকে অপেক্ষমান। তিনি বীরের বেশে আবার ফিরে যাবেন, বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করবেন, সেটাই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। অনেক ধন্যবাদ শিরিষ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আপনাকে।